তো আমি বললাম যে দিস ইজ নট পসিবল, হ্যাঁ আমার বাসায় আসা সম্ভব না। তখনই উনি জানালেন যে দেখো ও তো তোমাকে অনেক পছন্দ করে, হ্যাঁ তোমরা দেখা করো না কেন। তো তখন আমি বললাম যে না আমার আসলে দেখা করার সুযোগ নেই, সময় নেই, এবং আসলে ইচ্ছাও নেই, কেন দেখা করা দরকার কি, কথাবার্তা তো ফোনেই হচ্ছে, অ্যান্ড আপনাদের কিছু লাগলে আমি তো আছি এখানে, কোনো হেল্প লাগলে আমি আছি, যতটুকু পারি ততটুকু করবো, যতটুকু পারি মানে আই ক্যান ডু। তখন উনি ওই আমার বাবুরগুলোর দিকে অনেক ফোকাস করলেন, যে উনি একটা টাইমে কি করলেন যে ওর বন্ধুকে দিয়ে একটু পানি পড়া পাঠায় দিল ওর জন্য। তো আমার খুব ভালো লাগলো জিনিসটা, যে আমার বাচ্চার দিকে তারা চিন্তা করছে এবং তারা ফোন করে খোঁজখবর নেয় যে নাতিনরা কোথায় আছে। এবং টিল নাও হিজ ফাদার কলস, এবং টিল নাও তার বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করে যে নাতিনরা কেমন আছে। কার বাবা? তার বাবা বলতে মামুনের বাবা? হ্যাঁ, মামুনের বাবা এখনো ফোন দেয় আপনাকে? ফোন দিয়ে উনি জিজ্ঞেস করেন। মামুনের বাবার পার্টটা একেবারেই আসে নাই, মামুনের সময়ও আসে নাই। আমি জানি না ভদ্রলোক এইভাবে এইরকম একটা জটিলতার মধ্যে নিজে কি ফিল করেন। উনি সব সময় খোঁজ নেন যে নাতিনরা কেমন আছে। আচ্ছা লাইলা, আমরা একটু ওই জায়গাটায় আসি যে মানে এই আপনাদের আলটিমেটলি ইন্টিমেট হওয়ার জায়গাটায় আসলে প্রস্তাব জায়গাটা। আচ্ছা, তারপরে এরকম করে রোজার ঈদ গেল, কোরবানি ঈদের সময় তার মা আমার বাসায় কি পাঠাবে, মাংস পাঠাবে রান্না করে। তো মাংস পাঠাবে রান্না করে, তো তখন তার বন্ধুকে বলল যে দিয়ে আসো। যে তো বন্ধু আসবে কি, বন্ধু আসলো, বন্ধু এসে একটা, আমি বলিনি আমার বাসার ঠিকানা, বলিনি আমার বাসায় আসার দরকার নেই, বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম টু কাম টু মাই হাউস। আমার আশেপাশে চাইনি, আমি যতটুকু লেভেল মানে যতটুকু ডিস্টেন্স আছে ততটুকু মেনটেন থাকুক। তো ওর একটা জায়গায় এসে এরকম গরু মাংস রান্না করে তার মা পাঠালো, তো সেটা একটা জায়গায় এসে দিয়ে গেল, আমার একটা লোক পিক করে নিয়ে আসলো এরকম টাইপের। তো এইদিকে ওর আম্মু বলছে যে সে তোমাকে অনেক পছন্দ করে, তোমরা দেখা করো, বাসায় আসো বা রেস্টুরেন্টে যে দেখা করো। আই ওয়াজ নট বিলিভ। এই কথা তো প্রিন্সি বলতে পারে আপনাকে। এই কথা সে আমাকে যখন বলল, তখন হলো কি সিচুয়েশনে বললো আমি জানি না, কোনো এক সিচুয়েশনে সে আমাকে মানে আমরা গল্প করছিলাম নিজেদের লাইফ নিয়ে, তার প্রবলেমসগুলো নিয়ে, এবং আমার কি অবস্থানে আমি আছি তখন, আমি যে একটা সিঙ্গেল মাদার, অ্যান্ড আমিও তখন খুব ইমোশনাল হয়ে না। কিন্তু একটা কথা আছে লায়লা, আপনার এইজের আপনার মেন্টাল ম্যাচুরিটি, সেটা কি এইরকম একটা ছেলের সঙ্গে শেয়ারিংয়ের ব্যাপার আসলে যায়? মানে আমি যতটুকু বুঝি, আমি মানুষ হিসেবে খুবই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, বাট আমি মনে করি ফিজিক্যাল শেয়ারিংয়ের চাইতেও মেন্টাল শেয়ারিংয়ের ম্যাচুরিটিটা অনেক ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু মেন্টাল শেয়ারিং তো, আমার মতো মেন্টাল ম্যাচিউর একটা মানুষ না হলে আমি তাহলে তার সাথে শেয়ার করবো না। আপনি যাকে দেখালেন আমাকে স্ক্রিনে 2020 সালে 21 সালে, ওকে দেখতে এখন আরও অনেক বেশি একটু এজ হয়েছে, একটু হলেও লিটল বিট ম্যাচিউর লাগে। আর আপনাকে দেখে তো আমার যথেষ্ট ম্যাচিউর মনে হয়েছে। যে আপনি কিভাবে তার সাথে এই আপনার পারিবারিক বিষয়গুলো শেয়ার করছেন, কেন করছেন? কেন, ওই যে বললাম না যে এক নাম্বার হচ্ছে যে আই ওয়াজ ইন এ কি বলবো, মানে এইরকম একটা হিপ হপ টাইপের একটা বাচ্চা, যে হচ্ছে হলো আপনার না, যে হচ্ছে চুল সাদা করে বেড়ায়, কালো করে বেড়ায়, এবং যার এডুকেশন লেভেল এসএসসিও পাস করে নাই, যার এডুকেশন লেভেল, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার ধারে কাছেও নাই, তার সাথে আপনি আপনার ফ্যামিলিগত বিষয় শেয়ার করছেন। ইন হোয়াট সেন্স? সবচেয়ে মজার ব্যাপার হলো যে সে অতটুকু ম্যাচিউর মানুষ ছিল যে আমাকে সে কনভিন্স করতে পেরেছে যে আমি কি সিচুয়েশনে আছি সেটা বলানোর মতো। কিরকম? এটা আপনি যদি আমাকে একটু বুঝাই দেন। ও বুঝতে, সে তো আমাকে 2 ঘন্টায় কনভিন্স করতে পারে নাই, মানে আমার কাছে মনে হয় না যে সে ম্যাচিউর তার কথাবার্তা শুনে। না, সে যখন যেটাকে সে মনে করে, সে অনেক কিছু এখানে বলেছে যেটা তার জন্য বিপজ্জনক হতে পারে, এবং সেটা আমি ভাবেই দেখেছি এটা বোঝানোর জন্য দর্শককে যে তার মেন্টালি ম্যাচুরিটি জায়গাটা ঘাটতি আছে, আমার কাছে মনে হয়েছে। বাট আপনাকে কি বলে সে কনভিন্স করলো বলেন তো? আমাকে কনভিন্স করা কি বলে পার্টিকুলার একটা কোনো ওয়ার্ড না। আপনি যদি মনে করেন যে সে টিনেজার দ্যাট টাইম, হুইচ ওয়াজ নট, কারণ তখন সে গাড়ি চালাতো, তখন সে বাইক চালাতো, তখন তার ড্রাইভিং লাইসেন্স, অনেক টিনেজাররা বাইক চালায়, অনেক টিনেজাররা ড্রাইভিং লাইসেন্স ছিল। ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের এই জায়গাটা আপনি বলেন না, কারণটা হচ্ছে অনেক সময় ড্রাইভিং লাইসেন্স এজ না হলেও বের করে ফেলা যায়। আমার কথা হচ্ছিল যে সে টিনেজার না, আমার কাছে হি ওয়াজ নট টিনেজার, এবং তার কথা, এই যে বললাম যে তার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, তার যদি একটা গাড়ি থাকে, তার যদি একটা বাইক থাকে, তাহলে ডাজ ইট এনাফ টু শেয়ার মেন্টাল থিং? মেন্টাল আপনার মতো ম্যাচুরিটি জায়গাটা থেকে আমি যদি বলি যে আমার থটস অফ মাই প্রফেশন বলেন বা আমার এডুকেশন বলেন, এগুলো তো আমি ওর সাথে শেয়ার করতে পারছি না, বিকজ এগুলো সে বুঝবে না। কিন্তু আমি যে বাবুগুলোকে নিয়ে আমি যে প্রবলেমে আছি, বা আমি যে লোনলিনেসের মধ্যে ছিলাম,
হ্যাঁ আমি তো আই ওয়াজ সিঙ্গেল মাদার। আপনি এমন একটা বাচ্চার সঙ্গে এটা শেয়ার করছেন যে লোনলিনেস বোঝে না, যার গ্যাং আছে। না না, সে বুঝছিল। সে যদি না বুঝতো তাহলে আমি কেন শেয়ার করতাম? প্রথমত আপনাকে দেখতে হবে যে আমার যিনি লাইফ পার্টনার ছিলেন, হি ওয়াজ নট টিনেজার এবং হি ওয়াজ যথেষ্ট ম্যাচিউর এবং হাই অফিসিয়াল, মানে হোম লাইফ পার্টনার, আমার এক্স হাজবেন্ডের কথা বলছি। হ্যাঁ, তো অনেকেই বলেন দুজন বা অনেকেই বলেন তিনজন, আসলে আপনি কোন হাজবেন্ডের কথা বলছেন? আমি দ্য লাস্ট ওয়ানের কথা বলছেন। ওকে ফাইন। তো দুজনের কথাই বলতে পারি, তারা Okay. কেউই টিনেজার না, তারা সবাই খুবই হাই অফিসিয়াল, তারা Okay. খুবই হাইলি এডুকেটেড। সো আমি যদি পার্টনার খুঁজতেই যাই তাহলে কেন আমি একটা টিনেজারকে পার্টনার হিসেবে চিন্তা বাট করব? আমি কথা প্রেক্ষাপটে এটাও বলতে পারি যে তারা অনেক ম্যাচিউর ছিলেন, অনেক হাইলি এডুকেটেড ছিলেন, যে কারণে আপনার মনে হয়েছে যে না, আমি তো তাদের কাছে স্টেবল হতে পারিনি বা সামহাও আমি স্যাটিসফাইড ছিলাম না, যে আমার সংসারটা টেকে নি, সো আমি রিভার্স কিছু ট্রাই করে দেখি, এরকম কি হয়েছে তখন? তাদের কাছে স্টেবল হতে পারিনি এই কথাটা আমি বলবো না, বিকজ তাদের সাথে আমি 18 ইয়ার্স আমাদের ফ্যামিলি লাইফ ছিল। আমার আসলে সেন্টেন্সটা হয়তো প্রপারলি ভাবে বলা হচ্ছে না, উইথ রেসপেক্ট, ডিউ রেসপেক্ট, মানে সামহাও আপনার কাছে কখনো এরকম একটা মানে নেগেটিভ ইমপ্রেশন কাজ করেছে কিনা যে আপনার প্রিভিয়াস লাইফ নিয়ে, যে ওকে ফাইন একটু রিভার্স ট্রাই করে দেখতে চাই বা একটা রিভার্স রেজে যেতে চাই? ইট ওয়াজ নট লাইক দ্যাট। আমার কাছে ছিল যে আমার বাচ্চাদেরকে যারা একটু প্রায়োরিটি দিবে, বাচ্চাদের কথা চিন্তা করবে, বাচ্চাদের কথা জিজ্ঞেস করবে, তাদের জন্য আমি ভালো ফিল করব, তাদের সাথে হয়তো আমি কথা বলবো বা তাদের জন্য আমার একটু টাইম থাকবে। আপনি ওকে আপনার বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছু বেটার ফিল করতো ওই সময়টাতে? হ্যাঁ, প্রথম থেকেই। কিন্তু আমি আপনার রিসেন্ট একটা লাইভ দেখেছি, সেখানে একজন ভদ্রলোক আপনার পাশে বসেছিলেন মাস্ক পরে, সে বলছে যে আপনার বেডরুমে বসে মামুন পাবজি খেলছে, এদিকে আপনার বাচ্চা চিল্লাচিল্লি করছে পাশের রুমে এবং তার কোনো ভ্রুক্ষেপ নাই সেদিকে, এবং সে আপনাকে বলছে তুমি আমার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসো। সেটা অনেক পরে। সো ইনিশিয়ালি সে আপনার বাচ্চার প্রতি অনেক কনসেন্ট্রেশন দিত? আমার বাচ্চার প্রতি কনসেন্ট্রেশন, আমার বাচ্চার প্রতি চিন্তা ভাবনা, আমার বাচ্চার প্রতি থটস তার এবং তার আম্মুর, যেটার কারণেই কিন্তু আমার এত দূর কথা বলা। ওকে ফাইন। সো প্রস্তাবের জায়গাটা কোথায় থেকে আসলে? প্রস্তাবের জায়গাটা এরকমই হলো যে যখন আমি পরে আমি যখন চিন্তা করলাম যে কিভাবে হলো, মানে হাউ কাম, এটা তো এই ধরনের রিলেশন কোনোভাবে আমার সাথে ম্যাচ করে না। আমার ফ্যামিলি মেম্বার্সরা বা আমার কালিগসরা, আমার ফ্রেন্ডসরা, যারা প্রথম থেকেই আমাকে বলে আসতেছিল, যে গাইড করতেছিল যে দেখো তুমি এটা আর বাড়াও না, কথা বলো না। বাড়ানোর পরে আমি লাইলা, আমি জাস্ট জানতে চাই যে শুরুটা কিভাবে হয়েছে? শুরুটা হয়েছে যে এরকম যখন আমরা জাস্ট শেয়ার করছিলাম অ্যাবাউট আওয়ার লাইফ এবং তার ফিউচার থিঙ্কিং, যে সে কি হতে চায়, সে কি হবে। তো এরকম একটা পর্যায়ে সে আমাকে ডাইরেক্টলি বলল যে দেখো তোমার সাথে আমার মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো যায়। তুমি করে বলতো? তুমি করেই বলতো, নাম করেই বলতো। ওকে। কোনোদিন আপু টাপু এগুলো কোনোদিন বলেনি। আপু একদম শুরু থেকেই তুমি লেলা বলতো। লেলা তুমি? লেলা তুমি, হ্যাঁ। সো আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না এই জীবনে, যেটাই আসুক না কেন। ইন হোয়াট সেন্স? এনি সেন্স, তার কথা ছিল এটা। তো যেটা আমার মাথায় খুব ক্লিক করেছিল যে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, এটা কারা যাবে না? কে বলতে পারে যে আমার সিচুয়েশন জানার পরে, যে আমি হাউ ওল্ড আই অ্যাম, আমার দুটো বাচ্চা আছে, অ্যান্ড আমি নট দ্যাট রিচ যে আমার অনেক টাকা পয়সা আছে, আমাকে নিয়ে থাকতে হবে বা এটা সেটা। আমার প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা জানার পরে যখন তার মতো একজন যুবক, তখন আমার কাছে সে যুবক দেখতে যদিও বাচ্চা লাগার কারণটা আমি আপনাকে পরে বলবো না, কিন্তু ও তখন কত বয়সী ছিল সেটা এসএসসি সার্টিফিকেট থেকে বের করা সম্ভব? তার এই ব্যাপারটা নিয়ে আমি এখনই আপনাকে ক্ল্যারিফাই করছি। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আই ফেল্ট রিয়েলি গুড, বাট তখনও আমি কোনো রিলেশনের দিকে যাব। ইউ ফেল গুড, এই ফিলিংসটাকে আপনি একটু ডেসক্রাইব করেন আমাদেরকে। আই ফেল গুড, না সিচি, গুডের তো অনেকগুলো ধারণা থাকে। একটা হচ্ছে যে ছোট একটা ভাই আমার, সে বা আমার বাচ্চার ফ্রেন্ড, সেই হিসেবে সে আমাকে বড় আপু হিসেবে দেখছে বা আমার জায়গা থেকে আমি মনে করছি, সেজন্য আই ফিল গুড। আরেকটা হচ্ছে না, আমি তাকে লাইফের অন্যতম একজন সঙ্গী হিসেবে ইউ ফিল গুড। আপনার ফিলিং গুডটা কি আসলে? আমার ফিলিং গুডটা হচ্ছে যে হি ইজ বিং আ কেয়ারিং পারসন, যে আমি যেই ধরনের সিচুয়েশনে আছি সেই ধরনের সিচুয়েশনটা জানার পরও সে এই কথাটা বলতে পেরেছে যে আমি তোমাকে লাইফে জীবনে কোনোদিন ছেড়ে যাব না। সো ইট ওয়াজ লাইক হি ক্যান বি ইওর পার্টনার? তখনও না, বিকজ আপনি যখন একটা জীবনে পোর খাওয়া একটা সিচুয়েশন পার হয়ে আসবেন, তখন আপনি সহজে চাবেন না আরেকজনের কাছে যে আপনি বা আরেকটা রিলেশনে। পার্টনার ইন হোয়াট সেন্স? লাইক পার্টনার, আপনি সম্পর্কটাকে একটা রূপ দিবেন, সেটা একটা পার্টনারশিপ? তখনও আমি চিন্তা করিনি যে বাট মামুনকে আপনার ভালো লাগতো? মামুনকে আমার ভালো লাগতো বিকজ হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, সে যে পড়ালেখা জানে না বা সে যে তার যে ম্যাচুরিটি লেভেল, কথা বলার
ক্ষেত্রে যে তখন কম ছিল না, আচ্ছা। তখন মানে হি কুড ইমপ্রেস মি, আমার মতো একটা মানুষকে হি কুড ইমপ্রেস মি, হি কুড কনভিন্স মি। ওকে। তো এর মধ্যে যেটা হলো যে সে কি করলো, বললো যে তুমি কোথায় থাকো, আমি আসবো তোমার সাথে দেখা করার জন্য। দেন আই সেড, কথা বলা কতদিন পরে এটা? এটা ঈদের পরে। আমি তো ঈদ বুঝবো না, আপনি জাস্ট টাইম বলেন যে টাইম ফ্রেমটা। আই থিংক মানে কয় মাস কথা বলেছেন বা কতদিন কথা বলেছেন? 4-5 মাস। 4-5 মাস পর আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। দেখা করতে চাচ্ছে। দেন আমি বলেছি যে ইটস নট পসিবল, আমি আমার বাসার ঠিকানা আমি তোমাকে দিব না। ওকে। তো আমি যেটা হতো যে এর মাঝখানে কি ও ক্লিয়ার হয়েছে আপনার এজ কত বা আপনার এটা কত? সবকিছু ক্লিয়ার হয়েছে। আপনি ওকে বলেছিলেন আপনার এজ বা আপনার পাস্ট লাইফ ডিটেল? হ্যাঁ হ্যাঁ ডিটেল, কারণ তখন তো আমরা কথা বলছি অ্যান্ড আমি কমফোর্ট জোনে চলে গেছি এই কারণে, বিকজ আমি জানি যে সে সবকিছু জেনে আমার সাথে কথা বলছে, একটা ফ্রেন্ডলি কনভারসেশন হচ্ছে। এখানে তার মা যদিও বলেছে তুমি দেখা করো না কেন, সে তোমাকে অনেক ভালোবাসে। তো ভালোবাসা মায়ের জায়গা থেকে বলাটা কিন্তু এটা অস্বাভাবিক কোনো কিছু না, কারণ সে বড় বোন হিসেবে ভালোবাসতে পারে বা অন্য কিছু ভালোবাসতে পারে। সে অলওয়েজ, সে কখনো তার মায়ের একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম আপনাদেরকে নিয়ে, আমি খন্ড ভাবে দেখেছি। আমার আসলে এত কিউরিওসিটি কেন হলো মামুনকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে, আমার কাছে মনে হয়েছিল যে আমি একটু জানি। আপনি আপনার ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, আমি ওখানে কিন্তু একদম প্রথমেই বলেছিলাম যে এটা আমার পার্সোনাল কোয়ারি, আমার দর্শকরা যারা আছেন তারা খুব ভালোভাবে নাও নিতে পারেন, এবং আমি পুরো জিনিসটা কন্টিনিউ করেছি। যখন আমি মামুনকে এনেছি তখন আমার কাছে মনে হয়েছে না লায়লার এখানে বলার 100% রাইট আছে। তার বহু আগে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু সামহাও আপনার সঙ্গে আমার বসা হয়নি। তো আমি আসলে এই কারণেই বলছি যে মার একটা খুব ছোট্ট পার্ট আমি দেখেছিলাম, এবং সম্ভবত আপনারা দুজনেই ওনাদের গ্রামের বাড়িতে ছিলেন এরকম একটা ভিডিও, এবং সেখানে ওর মা বলছে ওর মার কোনো একজন সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছে বা কোনো একটা কিছু, সেখানে ওর মা বলেছিল যে দুজন একসাথে থাকতে চাইলে থাকবে, কিন্তু দুজনেরই খুব রাগী, দুজনেই খুব ঝগড়াঝাটি করে, এই ধরনের কথা। তো এতটুকু শুনে আমার কাছে মনে হয়েছে যে ভদ্রমহিলা যথেষ্ট রকমের ব্যালেন্স করার চেষ্টা করেছে দুজনকেই। হ্যাঁ, আমি আসলে এই জায়গাটায় আপনি যদি ওর মাকে বারবার নিয়ে আসেন, আমি যতটুকু দেখেছি ততটুকু আপনাকে বললাম। এটা আসলে এভাবে বলা উচিত হবে কিনা যে ছেলের জায়গা থেকে মাকে ইন্সপায়ার করা, আর যেখানে ছেলেকে আপনি এতটা সুযোগ দিচ্ছেন সেখানে ছেলেকে বাদ দিয়ে মাকে দিয়ে ভায়া করতে হবে ভদ্রমহিলাকে, এইটাও আমার কাছে অনেকখানি ইলজিক্যাল মনে হচ্ছে। ফাইন, ইউ ক্যান সে, বাট আপনি বলতে পারেন। হ্যাঁ, তো তারপরে কি হলো? দেখা করার জায়গাটায় ছিলাম। তারপরে দেখা করার জায়গাটা যেটা হলো যে আমি না বললাম, বিকজ আমি চাচ্ছি না কোনো একটা। আপনি বারবারই না করেছেন, কিন্তু দেখা করলেন কবে? বারবারই না করেছি। পরে যেটা হলো যে আমি, সে শেয়ার করেছে যে আমি হাঁটতাম, পার্কে হাঁটতাম, তো এরকমই জাস্ট 2-3 দিন এরকম হয়েছে যে হাঁটার সময় সে ভিডিও কল দিয়েছে, এবং সে বলেছে যে তুমি ক্যামেরাটা একটু ব্যাক ক্যামেরা দিয়ে হাঁটো। তো আমি হাঁটাটা শেষ করে আমার মাথায় তখন ওটা আসেনি যে কেন সে ব্যাক ক্যামেরা দিয়ে দেখতে চেয়েছে। আসলে সে দেখতে চেয়েছে যে আমি কোন আমার বাসার হাউসের স্ট্রাকচারটা হয়তো সে দেখতে চেয়েছে, বা বাসার গেটটা হয়তো সে দেখতে চেয়েছে। তো এরকম একটা টাইমে তো সে কি করলো, সে প্রায় 3-4 আওয়ার্স এরকম একদিন সে এবং তার বন্ধু, সে তো একা মুভ করে না, 3-4 আওয়ার্স সে এবং তার বন্ধু পুরো ডিএইচএস এলাকা হেঁটে হেঁটে একটা করে বাড়ি খুঁজলো, এবং খুঁজে ওই যে ভিডিও কলে যে দেখেছিল স্ক্রিনশট রেখেছিল যে এটা হাউস নাম্বার বা হাউস বা এরকম, ওইভাবে করে সে আমার বাসার সামনে এসে আসলো। তো আসার পরে সে আমাকে কল দিল, বললো যে আমি দেখালাম আমার গেটের ছবি পাঠালাম। ঠিক আছে, আমরা এখান থেকে বাসায় ঢুকেছেন কি ঢোকেননি আমরা সেটাতে পরে দিতে চাই। তার আগে আমার কয়েকটা কোয়েরি আছে। সেটা হলো, আপনি তার মাকে 20,000 টাকা সাহায্য করেছেন। ইন দ্য মিন টাইম এই যে গল্প যে জায়গায় আছে, তারপরে কি আর কোনো সাহায্য করেছেন? গল্প যে জায়গায় আছে সে পর্যন্ত? হ্যাঁ, অনেক কিছু। তখন তাদের যেটা রিকোয়ারমেন্টস ছিল, যখনই বলতো যে এটা লাগছে বা ওটা লাগছে বা সেটা লাগছে, এরকম লাগছে সেরকম লাগছে, আই সেন্ড। ওকে, সো তার মানে আপনি রেগুলারলি পাঠাতেন? আমি কোনো লিস্ট করে রাখিনি, মানে আপনি রেগুলারলি যেটা দরকার হতো আপনি সেটা পাঠাতেন? যখন যেটা চাইতো আমার সামর্থ্যের মধ্যে যদি থাকতো দেন আমি পাঠাতাম। ওকে, সো তার মানে আপনারও তাকে ভালো লাগা শুরু হয়ে গেছে, এবং একই সাথে একটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে থাকেন। খুব ঘন্টার পর ঘন্টা না, বাট দিনে কয়েকবার কলে হয়তো, কারণ ঘন্টার পর ঘন্টা থাকার সুযোগ নেই আমার। তখন কি আপনাদের দুজনের জায়গা থেকে বলা হয়েছে যে আমার তোমাকে ভালো লাগে বা তোমার আমাকে ভালো লাগে? আমি বলিনি যে আমার ও কি বলেছে আপনাকে? ও অলরেডি বলেছে ভালো লাগে। তো আপনি একটু জিজ্ঞেস করেছেন যে ভালো লাগাটা কি 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 বিষয়ে বা কি রকম? তার কথা তখন ছিল যে আমি তোমাকে, আর এই যে কথাটাই বললো যে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না, এন্ড তুমি আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন আমার আম্মুর পরে। এবং সে শুধু এটাই বললো না, সে যেটা করলো, সে তো এখনো আপনার কাছ থেকে ছেড়ে যায়নি বা আপনিও তাকে ছেড়ে যাননি, ইন এ ডিফারেন্ট ফরম্যাট। বাট আমি যেটা জানতে চাচ্ছি, এই ছেড়ে না যাওয়ার ব্যাপারটা আসলে কি? এটা হলো কি, তখন আমি দেখলাম কি সে ভিডিও আপলোড করলো আমাকে নিয়ে সামহাও স্ক্রিনশট বা কোনো কিছু নিয়ে, এবং সেখানে লিখলো মাই সেকেন্ড আর্থ।
মাই সেকেন্ড আর্ট এই ভিডিও আপলোডটা ওর পেজে করেছে, ফেসবুকে না টিকটকে না লাইকিতে? এটা আই থিংক টিকটকে মাই সেকেন্ড আর্ট। সেকেন্ড আর্ট আর ফার্স্ট আর্ট কে? ওমা। আচ্ছা, সো প্রায়োরিটি জায়গাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। প্রায়োরিটি জায়গায় তখন আমি আই ওয়াজ ফিলিং প্রায়োরিটাইজ। ওকে, সো এটা 2021 এর ঘটনা। আপনার বাসার সামনে গেল, তারপরে কি হলো? বাসার সামনে গেল এবং অ্যাজ ইউজুয়াল আমি তার সাথে দেখা করলাম না, দেখা করব না আমি এই স্টোরিটা সে যেটা বলেছে সেটা উইচ ইজ রাইট। আমি জাস্ট বারান্দা থেকে উপর থেকে দেখলাম যে হি ইজ দেয়ার, আমি চলে আসলাম, কারণ আমি তার সাথে দেখা করব না, কারণ আমার মনে অনেক কিছু আছে। আপনার মনে যে কোয়ারিগুলো আছে আমার মনে ওই কোয়ারিগুলো আছে। দেখা দিতে ইচ্ছা করছে না বা আপনি দিচ্ছেন না, আবার হচ্ছে সে যে আপনাকে প্রায়োরিটিজ করছে, সেকেন্ড আর্ট বলছে, এটাও আপনার ভালো লাগছে, এটাও আপনি এনজয় করছেন। হ্যাঁ, ভালো লাগছে। এই 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 দ্বিমুখিতা কেন, এই কমিউনিকেশনটা কেন? এনজয় করার ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ আমাকে সে তখন যেটা মানে দাবি করতো যে সে হিজ ফেমাস পারসন, তার এত মিলিয়ন ফলোয়ার্স আছে, সে একজন সেলিব্রিটি, বাংলাদেশের লোকজন এত, তার মতো একটা ছেলে সে আমাকে কেন প্রায়োরিটাইজ করবে? হু অ্যাম আই? সে তার মতো অনেক সুন্দরী মডেল, অনেক সুন্দরী নায়িকা, অনেক অনেক কিছু আছে। আপনি কি বলতেছেন? আপনি বুঝে বলতেছেন? আমি বুঝে বলতেছি না, আপনি বুঝে বলতেছেন না। আর অনেক টিকটকার আছে উইথ ডিউ রেসপেক্ট, যাদের প্রচুর ফলোয়ার আছে, প্রচুর ফ্যান আছে, বাট দে আর নট সেলিব্রিটি। মানে আপনার জায়গা থেকে সেলিব্রিটি হওয়া উচিত না। মানে আমার কথাটাই হচ্ছে ফ্যান থাকলে, ফলোয়ার থাকলেই সেলিব্রিটি হয় না, এটা আপনি এগ্রি করেন? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে কথা হচ্ছে যে আপনি যদি এটা বলেন, আপনার মতো একজন শিক্ষিত মানুষ, এবং লালা আমি আবার বলতেছি, আমি এখন যেরকম টাফ তার চেয়ে আরো অনেক টাফ হবে আপনি যত সময় নেবেন। আপনি চাইলে এখনো কুইট করতে পারেন। ওকে, ফাইন, শুরু করুন। লাইলা, আপনার সাথে ওর বয়সের গ্যাপ কত? অনেক। আমি 50 ইয়ার্স ওল্ড। সো ওর কত আপনার জানা মতে? আপনি বলেন। আমার মতে হি ইজ 26 ইয়ার্স ওল্ড। 26, ও বলে গেছে, আর ও 22, 4 বছর, খুব বেশি পার্থক্য না। সো ইট ইজ অলমোস্ট ডাবল, রাইট? অর্ধেক এজের একটা ছেলে, সে যদি আপনাকে এরকম একটা প্রায়োরিটাইজ করে বা এরকমভাবে ফিল করে, এরকমভাবে, তাও 4 বছর আগে, 5 বছর আগের গল্প, এটা একটা অস্বস্তি দেওয়ার কথা না আপনাকে? অস্বস্তি দেওয়ার কথা হতো যদি তার অ্যাপ্রোচটা ইমপ্রপার হতো। সে কিন্তু কখনো এসে আমাকে বলে নাই আই লাভ ইউ, এই ধরনের কথা কিন্তু সে বলে। আই লাভ ইউ কি বলতে হয়? আই লাভ ইউ তো মুখে দিয়ে বুঝিয়ে দেয়। সে কিন্তু স্টাডি করে নিয়েছে বাই দ্য টাইম হাউ আই অ্যাম, যে আমার সাথে কোনভাবে তার কথা বলতে হবে। সে যদি এসে বলতো যে আমি তোমাকে আজকে বিয়ে করতে চাই বা আমি তোমাকে আজকে এটা করতে চাই, আমি হয়তো ওই মোমেন্টে তার সাথে কথা বলাই স্টপ করে দিতাম। ওকে, উই আর টেকিং দিস পয়েন্ট, ফাইন, ক্যারি অন। মানে সে তার মতো চলে গেল, আমি আমার মতো উপর থেকে নিচ থেকে দেখলাম, যেটা সে আপনার সাথে ডিসক্রাইব করেছে, উইচ ইজ অ্যাবসলিউটলি 100% রাইট। এরপরে পরবর্তীতে সে কোথাও গিয়েছিল, কুমিল্লায় বা সামওয়্যার কোথাও গিয়েছিল। তো যাওয়ার পরে সে আবার তার বন্ধুকে নিয়ে আসলো অ্যান্ড বললো যে ওই দিন ছিল ঈদের দিন আপনাকে এটাও গল্প বলেছে, ঈদের দিন সে আমার সাথে দেখা করবে। তো ঈদের দিন দেখা করবে ব্যাপারটা আমি ফেলতে পারলাম না। কেউ যখন বললো যে ঈদের দিন আজকে তো একটু দেখা করা উচিত, আসলে আমরা এতদিন থেকে উই আর গুড ফ্রেন্ডস বা আমাদের মধ্যে একটা গুড রিলেশন আছে, তো দেখা করতে চাই। তো আমি বললাম যে ঠিক আছে আসো। তো বাসায় আই ক্যানট অ্যালাউ ইউ, আমার বাসায় এটা অ্যালাউ না। তুমি দেখা করতে চাইলে ইউ ক্যান গো টু পার্ক, যেখানে আমি হাঁটি, ওখানে তুমি দেখা করতে পারো, অথবা ইউ ক্যান আমার বাসার ছাদে খুব সুন্দর একটা গার্ডেনের মতো আছে, বসার জায়গা আছে, তুমি ওখানে আসতে পারো। তো ওখানে ও ছোট একটু মিস ইনফরমেশন আপনাকে দিয়েছে যে ওখানে ও একা ছিল, আমি একা ছিলাম, উইচ ইজ নট রাইট। ওখানে ওর বন্ধু আর ও ছিল, আর আমার সাথে আমার কাজের লোক গিয়েছিল। ওকে, কাজের লোক এবং দারোয়ান গিয়েছিল, কারণ আননোন পারসন বাসার ভিতর দিয়ে ছাদে গেছে, সো কাজের লোক দারোয়ান ছিল। তো ওখানে ফার্স্ট ফিজিক্যাল মিট, অ্যান্ড সে যেটা বলেছে উইচ ইজ রাইট, যে আমি মাস্ক পরেছিলাম, কারণ তখন কোভিড টাইম ছিল, তো মাস্ক পরা ছিলাম, সে নিজেও মাস্ক পরা ছিল, এমন না যে সে মাস্ক ছাড়া ছিল। তো ওটাই দেখা হয়েছে, ছাদে আমাদের দুবার দেখা হয়নি। ও আপনাকে দুবারের গল্প বলেছে, সেকেন্ড টাইমের কথা বলেছে, বাট ছাদে আমাদের একবারই মিট হয়েছে। এর পরবর্তী দেখাটা হলো হচ্ছে তাদের বাসায়, তার আম্মু আমাকে ইনভাইট করলো, যে তাদের বাসার বাড়িওয়ালা উনি আমাকে ডিনারে ইনভাইট করেছেন, অ্যান্ড ওনারা চান যেন আমি আসি, বিকজ তাদের বাসার বাড়িওয়ালা এই সম্পর্কটা কেমন হয়ে গেল না? তাদের বাসার বাড়িওয়ালা তাদেরকে ইনভাইট করেছে, সেখানে আপনি থাকবেন। তাদের বাসার বাড়িওয়ালাও ইভেন আমাকে ইনভাইট করেছে ফোনে, যে তুমি ডিনারে একদিন আসো, বিকজ তোমার সম্পর্কে এত শুনেছি, তোমাকে আমার সামনাসামনি দেখার ইচ্ছা। আর ওর মাও বলছে যে তোমাকে তো আসলে আমরা কখনো দেখিনি এইভাবে। তো তখন যেটা হয়েছে যে তখন আমি অনেক ফ্রি। ইটস আ ফ্যামিলি ম্যারাথন অ্যাকর্ডিং টু
হার, মানে আমি যদি তাকে বিলিভ করি তাহলে তো একটা ফ্যামিলি ম্যারাথন। যেটা হয়েছে যে ততদিনে আমি তার খালা মামা চাচা এদের সাথে ফোনে, তারা আমি একবার সিক ছিলাম, তারা খুব অরির হয়ে কল টল করলো যে কেমন আছো মা, তোমার শরীর কেমন। তারা কি জানতো যে মামুনের সাথে আপনার সম্পর্কের ধরনটা কি? হ্যাঁ, তারা তো ধরে নিয়েছে যে লাইক আমাদের মধ্যে হয়তো কোনো রিলেশন আছে। How could it be? আমার কিন্তু রিলেশন ছিল না তখন। আপনি এটা কি মানে আপনি এটা গেস করে বলছেন নাকি আপনি শিওর হয়েছেন? আমি গেস করে বলছি না এই কারণে, কারণ আপনি কখন আপনার নেফিউ নিসের মেয়ে বন্ধুকে কল করে জিজ্ঞেস করবেন মা তোমার শরীর কেমন, জ্বর ভালো হয়েছে কি না, কিন্তু লাইলা, বাংলাদেশের সোসাইটিটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না, এবং এটা আপনি খুব ভালো জানেন আমার চাইতেও। বাংলাদেশে একটা ছেলে 70 ঊর্ধ্ব হয়েও সে অনেক সময় 18 বছরের একটা মেয়েকে বিয়ে করলেও সেটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হয় না। সোশ্যাল মিডিয়াতে আসলে হয়, একটু হয়, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু এই যখন রিভার্স করে বিষয়টা, তখন এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হয়, রাইট? সো মামুনের বিষয়টা যদি তার ফ্যামিলি ওরিয়েন্টেড সব মানুষ মানে বাড়িওয়ালা পর্যন্তও জেনে যায়, এবং সেই মেয়ে যদি মামুনের চেয়ে 25 বছরের বড় হয়, এটা কি মামুনের সারাউন্ডিং এটা ভালোভাবে নেওয়ার কথা? বা আপনি খুব কমফোর্ট ফিল করছিলেন? খুবই নিয়েছে। আমার কমফোর্টের জায়গাটা ওই জায়গায় ছিল যে বিকজ শুধু তার রিলেটিভস না, তার ফ্রেন্ডস, তার যে কি বলবো, তার সাথে যারা কাজ করছিল, কাজের জায়গাগুলো, যারা তার মিউজিক ভিডিও করে দিচ্ছিল, মিউজিক ভিডিওর ডিরেক্টর বা মিউজিক ভিডিওর গানটা গেয়েছে বা এরকম সেরকম, তারাও ইভেন জিনিসটা খুব নর্মালি নিয়েছে, তারাও খুব ওয়েলকাম করছে আমাকে অ্যাজ এ মামুনের গার্লফ্রেন্ড, অ্যাজ মামুনের সামওয়ান স্পেশাল। সামওয়ান স্পেশাল তো অন্য জিনিস। হ্যাঁ, এটা কি স্পেশাল? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনটা আসলে আমাদের হয়নি। আচ্ছা, তাহলে এটা কি মানে সামওয়ান স্পেশাল বলতে কি? এটা কি সিচুয়েশনশিপ বলবো? সিচুয়েশনশিপ বলতে তো আপনি সিচুয়েশনশিপ তো এতদিন কন্টিনিউ করে না, না। এগুলো নতুন নতুন টার্ম আসছে ইদানিং। আপনারা একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে নিয়েন যে এগুলো আসলে কি জিনিস, এখন সম্পর্কের যে কত টার্ম। আমার মনে হয় যেটা মানে আমি তো কাউকে জিজ্ঞেস করিনি যে তোমরা আমাকে কি হিসেবে দেখছো, বাট আপনার জায়গা থেকে এক্সপ্লেইনটা কি? আমার জায়গা থেকে এক্সপ্লেইন হচ্ছে যে হয়তো তারা চিন্তা করছে যে, তাদের কথা বাদ দেন, আপনার নিজের তো একটা ব্যাখ্যা আছে। আমার নিজের হচ্ছে আই ওয়াজ ফিলিং গুড, আমার ভালো লাগছিল বিকজ ব্যাপারটা ফ্যামিলি ওরিয়েন্টেড। ইউ আর ফিলিং গুড এন্ড ইউ আর এনজয়িং and you don't know what is next. I was feeling good means I was feeling comfortable. Comfortable in what sense? Comfortable because হচ্ছে যে সব এমন হয় যে আমরা যখন আমাদের সোসাইটিতে যখন আপনি একটা ছেলের সাথে কথা বলেন, মানে আমি যখন ছোটবেলায় কথা বলেছি তখন আমার আম্মু খুব বলতো যে তুমি কেন এর সাথে কথা বলবে, বা এই ধরনের একটা সিচুয়েশন হয় যে কার সাথে কথা বলছো, কি ব্যাকগ্রাউন্ড, ও তোমার চেয়ে বড়, তোমার চেয়ে ছোট, ও দেখতে কেমন, ওর বাচ্চা কাচ্চা আছে। তো এই জিনিসটা আমার কাছ থেকে আসার তুলনায় তার কাছ থেকে বেশি আসার কথা, যে কেন তুমি এর সাথে কথা বলছো, কেন, তোমার দরকার কি, তোমার তো আরো অনেক অপশন আছে, ওয়াই হার। বাট এটা আসলে আমার জন্য একটা ট্র্যাপ ছিল। ইউ আর সেইং ট্র্যাপ ছিল, ও বলতেছে ট্র্যাপ ছিল। আপনার জায়গা থেকে ট্র্যাপ বলতে কি ধরনের ট্র্যাপ? আমার জায়গা থেকে ট্র্যাপ ছিল হচ্ছে যে আমার কাছে আসার মেইন রিজনটাই হচ্ছে আমার বাবুদের প্রতি সিম্প্যাথি দেখানো হয়েছিল বলেই কিন্তু আমি কন্টিনিউ করেছিলাম যে এত দূর, যে ঠিক আছে তারা জিজ্ঞেস করছে, তার আম্মু আমার বাবুদের জন্য পানি পড়া নিয়ে আসছে, দোয়া পড়া কাগজ নিয়ে আসছে, এটা নিয়ে আসছে, সেটা নিয়ে আসছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি লাইভে দেখেছি কিছুদিন আগে মামুনের চেয়েও হাঁটুর বয়সে এক ছেলে আপনার জন্য সুইসাইড করতে চেয়েছে। আমি দেখেছি, আপনি করেছেন কিনা, তার সাথে পাশে বসেছিলেন কিনা বলেন? ওই যে অনেক ছবি টবি, আই ডোন্ট নো, সে নামও জানি না কিছু একটা। না এগুলো সব স্ক্রিপ্টেড, এখন ওইগুলো স্ক্রিপ্টেড। ওকে ফাইন, তাহলে তার কোনো কিছু বলার নাই। ওগুলো স্ক্রিপ্টেড, ওগুলো আসলে রিয়েল লাইফের ব্যাপার না। আপনাকে যেটা বলেছি, সোশ্যাল মিডিয়া লাইফটা আসলে আমার লাইফের 1%ও না, আমার লাইফটা অনেক বড়। আমি তো দেখতে পাচ্ছি আপনার সোশ্যাল মিডিয়া এখন আপনার লাইফের 99.9%। একটুও না। আপনাকে এটা আমি অন এয়ারে বলবো না, আমি পার্সোনালি আলাদা করে বলবো। তখন আমি তাদের বাসায় গেলাম, ফার্স্ট টাইম তার আম্মুর সাথে দেখা হলো, আব্বুর সাথে দেখা হলো, ফিজিক্যাল দেখা হলো, এটা বাড়িওয়ালার সাথে দেখা হলো, এবং বাড়িওয়ালা কি করলো, মিষ্টি মুখ করা, এটা সেটা অ্যাজ ইফ আমি তাদের নতুন বউ, এবং তার আম্মু পরিচয় করে দিল যে এটা আমাদের ছেলের ফিউচার ওয়াইফ। আর ইউ কিডিং? নো। আপনি কি করছিলেন ওই সময়টাতে? আমি তাড়াতাড়ি চলে আসছি, সিরিয়াসলি আমি তাড়াতাড়ি চলে আসছি। এবং শুধু সেটা না যে শুধু বাড়িওয়ালাই না, দারোয়ান, ভাড়াটে, সবাই, বিকজ আমি যে সোসাইটিতে বিলং করি, ওই যে একটা সোসাইটি, দুইটা কিন্তু আমি দেখেছি যে এরকম একটা ঘটনা লায়লা হচ্ছে, আপনি আগে থেকে কিছুই বুঝবেন না। এত বড় একটা কমিউনিটি ফ্যামিলিতে আপনাকে এরকম একটা পরিচয় দিয়ে দিবে, যে বাসায় ওরা ভাড়া থাকে সেই বাসার বাড়িওয়ালা পর্যন্ত আপনাকে এভাবে ট্রিট করতেছে, আর আপনি বোঝেন নাই যে আপনাকে ওরা
বউ হিসেবে পরিচয় করায় দিবে, এটা আমাদেরকে বিলিভ করতে হবে? হাউ কুড এটা ইট believe বি? করা এবং আছে। তারপরেও যদি আপনি 16 বছরের একটা মানুষ হইতেন, 18 বছরের একটা বাচ্চা হইতেন, বা 20-22 বছরের হইতো, তাহলেও আমরা বুঝতে পারতাম যে আপনি হয়তো জিনিসটা সংসারটা বোঝেন না, সেটা ঠিক আছে, আপনার জায়গা থেকে বিষয়টা এরকম হয়ে গেছে। কিন্তু আপনি কিভাবে এটা বুঝলেন না, এটা তো আমি বুঝতে পারছি না। না আমি বুঝেছি, আপনি তো বুঝে তাহলে বুঝলেন আপনি না গেলেন, মানে- বুঝে তাহলে বুঝলেন না গেলেন যেটা কেন? হয়েছে যে বুঝলেন না মানে যেটা আপনি যেটা বুঝাচ্ছেন যে আমি জেনেও কেন গেলাম, আমি জেনেও কেন গেলাম। মানে ওখানে গেলে যেরকম একটা সিচুয়েশন আমার হতে পারে, বা ওনারা না, আসলে এটা ভাবে আমি আগে থেকে গেস করতে পারিনি। ওনারা আসলে আমাকে এভাবে ট্রিট করছেন, এবং আপনি বলছিলেন আপনার এটা ভালো লাগছে, আপনি এটা এনজয় করছেন। এনজয় বলবো না, আই ওয়াজ ফিলিং কমফোর্টেবল। এইটা তো খুবই ডিসকমফোর্ট একটা সিচুয়েশন যদি আপনি অ্যাকসেপ্ট না করেন। সরি আবার মানে আপনি যদি এদেরকে এইভাবে অ্যাকসেপ্ট না করেন তাহলে তো এটা খুবই ডিসকমফোর্ট একটা সিচুয়েশন। বাট আই ওয়াজ ফিলিং কমফোর্টেবল। তার মানে আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড না, তার ফ্যামিলি সবকিছু যে আমাদের জন্য কমফোর্টেবল তা কিন্তু না। না, বাট ওইটা ওরা সিচুয়েশনটা ওভাবেই করে দিয়েছে যে আমার মতো একটা বড় মানুষও কমফোর্টেবল ফিল করেছে। এবং আপনি যদি আপনি মামুনকে হাজবেন্ড হিসেবে চিন্তা করতেন ওই সময়টাতে? না, ওই সময়টা করতেন না। আমি আপনার কয়েকটা একদম সহজ করে দিই, মামুনকে বয়ফ্রেন্ড হিসেবে চিন্তা করতেন? প্রথম তো করতাম না। ওই সময়টাতে করতেন? যখন ওর বাসায় গিয়েছিলাম তখন না, করেন নাই। যে মানুষটাকে আপনি বয়ফ্রেন্ড হিসেবেই চিন্তা করেন না, তার ফ্যামিলি আপনাকে পুরা ফ্যামিলির মধ্যে পরিচয় করায় দিচ্ছে ফিউচার ওয়াইফ হিসেবে। ফিউচার ওয়াইফ। এটা তো আকাশ থেকে পড়া একটা ধাক্কার মতো। খুব একটা আকাশ থেকেও পড়িনি, কারণ তখন যেটা তার মানে আপনি কমফোর্ট ছিলেন, আগে থেকে জানতেন? তখন আগে থেকে যেটা জানতাম যে মা তো বলেছেই মামুন তোমাকে খুব পছন্দ করে, এবং মামুনও বলেছে আমি তোমাকে জীবনে কোনোদিন ছেড়ে যাব না। তো আমি জানি যে হয়তো এটা একটা রিলেশনের দিকে আগাতেও পারে। সো আপনি এটা আপনার জায়গা থেকে এগ্রি করেই ওখানে গেছেন? আমি গেছি আমার জায়গা থেকে পজিটিভলি নিয়ে, আমি নেগেটিভলি নেইনি। বাট আপনার এটা অ্যাকসেপ্টেন্স ছিল? অ্যাকসেপ্টেন্স তো ছিলই। তার মানে কথা এখন কিন্তু শেষ পর্যন্ত ওই জায়গায় এসে দাঁড়াইলো। এটা এনজয় না, মানে আমার তো অবশ্যই কেউ তো আমাকে টেনে নিয়ে যেতে পারবে না তার বাসায়। ওকে, সো আপনি এগ্রি করে গেছেন, এবং আপনার এবং মামুনের মধ্যে কনভারসেশন তাহলে অবশ্যই এরকম কোনো ইঙ্গিত ছিল যেটা আপনার ভালো লেগেছে। হ্যাঁ, ওই যে বললাম ভালো লেগেছে, তো সে তো বলেছে যে আমি তোমাকে ছেড়ে জীবনে যাব না। সো তার মানে আপনার জায়গা থেকে এগুলো নিয়ে কখনোই কোনো কোশ্চেন ছিল না? মামুন যখন আপনাকে বলেছে, মামুনকে আপনি কোশ্চেন করেন না এটা যে এই ছেলের চাল নেই চুলো নেই, নাম্বার ওয়ান, এই ছেলে আমার চাইতে হাফ এজ, এই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার কাছে শুরুই হয়েছে কোশ্চেন দিয়ে যে সে একটা কিশোর গ্যাংয়ের লিডার, এবং সে আমাকে হাজব্যান্ড হিসেবে চিন্তা করছে 6 মাস পরে। লাইলা প্লিজ, ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্য কোয়েশ্চেন। সো সেই জায়গা থেকে আপনি এগুলা সব কিছু সাইড করে দিয়ে ওকে চিন্তা করলেন, ইউ আর অ্যাকসেপ্টিং দ্যাট। সবকিছু সাইড করে দিয়েই ফর হোয়াট? এই যে বললাম যে সবকিছু সাইড করে দিয়েই আমি অ্যাজ আ হিউম্যান, মানুষের তো হিউম্যান কোয়ালিটিস থাকেই, যে হয়তো তারা ভুল করছে, তারা ভুল চিন্তা করছে, বা ভুল থিঙ্কিং করছে, বা সিচুয়েশনে পড়ে ভুল থিঙ্কিং করে ফ্রেন্ডশিপ পর্যন্ত মানুষ যেতে পারে, নট হাজব্যান্ড। না, ওইটা আমার অতদূর চলে গেছে, এটা এখন আমি তো ডিনাই করতে পারবো না। অ্যান্ড উইথ দ্যাট পারসন যার বয়স আপনার চেয়ে অর্ধেক। হ্যাঁ, কিন্তু দ্যাট পারসনের কথাটাও আপনি চিন্তা করেন। উইথ দ্যাট পারসন যার বৈবাহিক কোনো অভিজ্ঞতা নাই, উইথ দ্যাট পারসন যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার সাথে আকাশ পাতাল পার্থক্য, উইথ দ্যাট পারসন যার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার ধারে কাছে নাই, সবকিছুই হোল ফ্যামিলি। না সবকিছুই মানলাম। আপনি আমার সাইডটা দেখলেন যে সবকিছুই মানলাম যে লাইলা তুমি হাউ কুড ইউ, এটা শুধু আপনার কোয়েশ্চেন না, এটা আমার ফ্যামিলির কোয়েশ্চেন, এটা আমার সারাউন্ডিংসের কোয়েশ্চেন, এটা আমার সোসাইটির কোয়েশ্চেন। ওয়াই দিস গাই, হ্যাঁ, যার কোনো কিছুই তোমার সাথে হচ্ছে না, কিন্তু দ্যাট গাই কুড কনভিন্স মি, সত্যি কথা। এবং নট দ্যাট গাই, তার হোল ফ্যামিলি কুড কনভিন্স মি, সত্যি কথা। বিকজ আমি বলি যে আমি তখন আপনিও হয়তো লাইলা, সামওয়ান কনভিন্স মি, এই কথা যখন হয় তখন এই কথা দুটো গ্রাউন্ড থাকে। একটা হচ্ছে কেউ একজন এখানে আসছে আমাকে কনভিন্স করার জন্য, তার কনভিন্সিং পাওয়ার আছে। পাশাপাশি এটাও সত্য যে আমি তার দ্বারা কনভিন্স হব কিনা। এক্স্যাক্টলি, সো আপনি কনভিন্স হইছেন, ইউ আর রেডি টু কনভিন্স। অবশ্যই আমি কনভিন্স হয়েছি, কারণ আপনি যখন লোনলিনেসে থাকবেন, আপনি যখন একাকিত্বে থাকবেন, এবং আপনার টেনশন হবে যে আপনার দুটো বাবু আছে, আপনি কি করবে আপনার জন্য প্রিন্স, আপনার হাজবেন্ড হইলে প্রিন্স আপনার বাচ্চার জন্য কি করতে পারে, আপনি আমাকে এটা বলেন তো। নিজেই তো বাচ্চা। আমি অত ফিউচার প্ল্যান করিনি, বিকজ কিন্তু আপনি বারবার এটা নিয়ে কথা বলছেন। যেটা হয়েছে যে আমি ফিউচার প্ল্যান তো আগে করেও আমার সংসার করেছি, কিন্তু সেই ফিউচার প্ল্যান অনুযায়ী আমার সংসার তো হলো না। এক্স্যাক্টলি, সো আপনি কেন তাহলে বারবার বাচ্চাদের কথা নিয়ে আসতেছেন? বাচ্চাদের কথা নিয়ে আসছি বিকজ হচ্ছে যে আমার এই যে আমার নিজের লাইফটা কতটুকু থাকবে না থাকবে, তার চেয়ে বড় ব্যাপার হলো যে আমার বাচ্চারা যেন একটা ফ্যামিলির মধ্যে থাকে, এবং আমার বাচ্চারা যে ফ্যামিলির মধ্যে থাকবে সেখানে তারা যেন প্রায়োরিটাইজ হয়। ইন হোয়াট সেন্স? আপনার বাচ্চার এডুকেশন লেভেল, আপনার বাচ্চার বড় হওয়া, আপনার বাচ্চার সার্কামস্ট্যান্সেস কোনো কিছুর সাথে কি প্রিন্স মামুনের ফ্যামিলির সাথে যায়? ফ্যামিলির সাথে যায় না। তাহলে আপনার বাচ্চারা ওই ফ্যামিলি থেকে কমফোর্ট ফিল করবে? এটাও আমি আপনাকে বলি যে আমার প্রিভিয়াস যে রিলেশন ছিল, তারা দে আর ইকুয়াল টু মাই ফ্যামিলি স্ট্যাটাস।
তারা ইকুয়াল টু মাই। সো আমার প্রথম প্রশ্নটাই তাহলে ঠিক থাকলো যে আপনি রিভার্স ট্রাই করার চেষ্টা না, করছেন। আমার কথা হচ্ছে যে কই তাদের ওখানে তো আমার ওরা সো আমার প্রথম প্রশ্নটা রাইট। আমি তো প্রথমেই তাহলে আপনাকে এই কোশ্চেনটা করেছি যে আপনার পাস্ট লাইফের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনার কাছে মনে হয়েছে যে তারা আমার চেয়ে বয়সে ম্যাচিউর ছিল, আমার হাজব্যান্ড যারা ছিলেন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আমার সম পরিমাণেই ছিল, সমস্ত কিছুই ছিল, তারপরেও তো এটা আমার কাছে সেট করে নাই। সো রাইট নাও আমি কেন এমন একজনকে ট্রাই করব না, বা এটাই কেন আমার কাছে যুক্তিযুক্ত হবে যে তার করব না, এত লজিক এত চিন্তা তখন করি। আপনার ভালো লাগাটাকে আপনি প্রায়োরিটাইজ করছেন। ওকে ফাইন। গ্রেটার ইন্টিমেসি যদিও আমরা শব্দটা ইউজ করছি, কিন্তু এটা আলটিমেটলি রিলিজিয়ন বলেন অন্যান্য পার্সপেক্টিভ থেকে বলেন এটা গ্রেটার ইন্টিমেসি না, ডেফিনেটলি। এটা আপনাদের কিভাবে হয়েছে?